রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় বোমা নিষ্ক্রিয় করতে কাজ করছে পুলিশ। এখনো পড়ে আছে এক জঙ্গির লাশ। নজরদারিতে পলাতক জঙ্গিরা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী ৩ মাসের মধ্যে মেটানো হবে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমস্যা, জানালেন ওবায়দুল কাদের। ৬ মাসের মধ্যে কাউন্সিল শেষ করার ঘোষণা। জয়পুরহাটে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এবং অসাম্প্রদায়িক চেতনায় সারা দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন। গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি মিজানুর রহমান খবির। রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র, বোমা ও বিস্ফোরক উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। এর আগে সকালে বাড়িটি থেকে তীব্র গ্যাসের কারণে কাজে ব্যাঘাত সৃষ্টি হয়, ডেকে আনা হয় ফায়ার সার্ভিসকে। রাজধানীর দক্ষিণখানে সূর্যভিলায় বিস্ফোরক দ্রব্য উদ্ধারে রোববার সকালে কাজ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে শুরুতেই বাড়ির একটি কক্ষে ঝাঁঝালো গ্যাসের কারণে কাজ বন্ধ রাখতে হয় তাদের। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে গ্যাস ও ধোঁয়া অপসারণে কাজ শুরু করে। দুপুর নাগাদ ফায়ার সার্ভিসের কাজ শেষ হলে বাড়িতে ঢোকে বোম ডিসপোজাল ইউনিট। একে একে বিস্ফোরণ ঘটানো হয় কয়েকটি গ্রেনেড। একই সঙ্গে শুরু হয় বিস্ফোরক উদ্ধারের কাজ। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিস্ফোরক ও গ্রেনেড সহ বাড়িতে এখনো পড়ে আছে এক জঙ্গির লাশ। ভারী গ্যাস ছিল, এটা বের হইতে একটা সময় লাগছে। আমরা এখানে জানালা দরজা যেগুলো আছে ভেঙে দিয়ে আমরা বাইরে থেকে বাতাস প্রবেশ করে আবার ভিতর থেকে আরেকটা স্মোক ইজেক্টর দিয়ে আমরা ধোঁয়াটাকে বের করছি। আমরা প্রাথমিকভাবে দেখেছি এবং জেনেছি যে 5টি গ্রেনেড ভিতরে আছে এবং 2টি লাইভ বেস্ট আছে। গ্রেনেডের মধ্যে 2টি বিপজ্জনক অবস্থায় আছে। বোম ডিসপোজাল ইউনিট এগুলো নিষ্ক্রিয় বা প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা সেটা করবে। শনিবার জঙ্গি বিরোধী অভিযানের পর সূর্যভিলা থেকে উদ্ধার করা নারীর লাশ ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানিয়েছেন বোমার আঘাতেই তার মৃত্যু হয়েছে। যে ইনজুরিটা হচ্ছে বোম ব্লাস্টের জন্য হয়েছে। পাশাপাশি আমরা তাদের শরীর থেকে পিলেট বোমের অংশ আমরা উদ্ধার করেছি এবং আমরা মোটামুটি কনফার্ম এটা বোম ব্লাস্টে মারা গেছে। ডিএনএ প্রোফাইলিং এর জন্য আমরা চুল এবং থাই মাসল রাখছি। পাশাপাশি আমরা বিছানা সংরক্ষণ করছি, এটা আমরা কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য পাঠাবো। আশকোনায় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরকের উৎস জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। বিস্ফোরক নানা কৌশলের সন্ত্রাসীরা এগুলো গ্রহণ করে থাকে, সেই বিষয়গুলো কিন্তু আমরা গভীরভাবে তদন্ত করছি। মুসা জঙ্গিদের মধ্যে একজন এবং সে আমাদের তালিকাভুক্ত সন্ত্রাসী, তাকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। শুক্রবার মধ্যরাত থেকে দক্ষিণখানের পূর্ব আশকোনায় সূর্যভিলা নামে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযান চলে শনিবার সন্ধ্যা পর্যন্ত। এই অভিযানে নিহত হয় 2 জঙ্গি, আত্মসমর্পণ করে 4 জঙ্গি আর আহত হয় 1 শিশু। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দেশে জঙ্গি তৎপরতা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানিয়েছেন, শিগগিরই শীর্ষ জঙ্গিরা ধরা পড়বে। সকালে রাজধানীর শিশু একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। দেশের জনগণ জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। সারা পৃথিবীতেই জঙ্গি আছে, তা আমাদের এখানে জঙ্গি মাঝে মাঝেই আত্মপ্রকাশ করতে চেষ্টা করে। আমাদের এগুলি সবই নিয়ন্ত্রণে আছে। আমাদের নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে বলেই এরা নিয়ন্ত্রণে আছে। সবসময় আমরা তাদেরকে অনুসরণ করে চলছি এবং তারা যে কোনো সময় ধরা পড়বে, এটা সত্যি। এবং আর সবচেয়ে বড় কথা হলো আমাদের জনগণ রুখে দাঁড়িয়েছে। সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 3 মাসের মধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চট্টগ্রামে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সকালে চট্টগ্রাম আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিবদমান গ্রুপগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে সতর্ক করে দেন তিনি। রিপোর্ট কমলদের।
চট্টগ্রামে ছাত্রলীগের বিরোধ নতুন কিছু নয়, নানা গ্রুপ এবং উপগ্রুপে বিভক্ত এখানকার ছাত্রলীগের রাজনীতি ওয়ার্ড থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, কোথায় বিরোধ নেই। আবার বিভিন্ন নেতার নামে পরিচিতি পায় এসব গ্রুপ। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বিরোধের মাত্রা তুলনামূলক বেশি। মূল সংগঠন আওয়ামী লীগ নেতাদের মধ্যে বিরোধ কম নয়, বরং তাদের বিরোধের প্রভাব পড়ছে ছাত্রলীগের মধ্যে। বিরোধ হচ্ছে এই যে তাদের যে ছোটখাটো সমস্যা নিয়ে তারা একটা সংঘর্ষে জড়িয়ে পড়ে, সেগুলো যেহেতু দেশের ভাবমূর্তি নষ্ট করছে, শুধু না আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করছে, সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। এই অবস্থায় রবিবার সকালে বিবাদমান গ্রুপগুলির শীর্ষ নেতাদের সাথে হঠাৎ করে রুদ্রদ্বার বৈঠকে বসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে পুলিশ এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকেও ডাকা হয়। আগামী 3 মাসের মধ্যে আমরা সারা বাংলাদেশে আমাদের পার্টির অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, যেখানে যেখানে সমস্যা আছে ওগুলো আমরা সমাধান করব। ছাত্রলীগকে আর খারাপ খবরের শিরোনাম দেখতে চাই না। এই বৈঠকে উপস্থিত পুলিশ এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরোধ সম্পর্কে ধারণা নেন ওবায়দুল কাদের। দেন বেশ কিছু নির্দেশনাও। কোথাও মারপিট হয়, কোথাও খুন হয়, কোথাও আপোষ হয়, আমরা আপোষ করার চেষ্টা করছি। বসে ঐক্যবদ্ধ করার একটা ব্যবস্থা চলছে। বিতর্কিত কোনো কর্মকাণ্ডে কেউ যদি জড়িয়ে যায়, সে যে হোক, তার পরিচয় যে হোক, এটাতে আমরা জিরো টলারেন্সে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ছাত্র না অছাত্র কিংবা এলাকার কোনো একজন ছেলে যদি কোনো একটা অপকর্ম করে, এটাতে যদি মিডিয়া যদি এটা ছাত্রলীগ হিসেবে প্রকাশ করে, আমরা কিভাবে দায়ী ভার নিতে পারি বা নেওয়ার কিভাবে যায় বা কিভাবে এড়িয়ে যাওয়া যায়। বর্তমানে চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতি সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আজম নাসির কেন্দ্রিক দুটি দলের প্রাধান্য থাকলেও আরও অন্তত 4টি উপগ্রুপের আধিপত্য রয়েছে। একইভাবে ছাত্রলীগের রাজনীতি স্থানভেদে 5 থেকে 7 গ্রুপে বিভক্ত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। পঞ্চম দিনের মতো বন্ধ আশুলিয়ার 55 পোশাক কারখানা। কাজে যোগ দিতে এসে ফিরে গেছেন শ্রমিকরা। খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ। উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এর আনুষ্ঠানিকতাকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে দেশের বিভিন্ন স্থানের গির্জাগুলো। সকাল থেকেই বড়দিনের প্রধান প্রার্থনা, খ্রিস্ট জাগের মধ্য দিয়ে গির্জায় গির্জায় শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ভাটিকাশর গির্জায় বড়দিনের প্রার্থনা হয়। বৃহত্তর ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মপাল পল পনেনকুবি প্রার্থনা পরিচালনা করেন। বড়দিনের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ভাটিকাশর গির্জা ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। গির্জা এসেছি, গির্জা করেছি, সারাদিন খুব মজা করব, সারাটা দিন অনেক আনন্দে কাটাবো। বোন ভাই সবাইকে নিয়ে আমরা গির্জায় আসছি, তার জন্য আমরা খুবই আনন্দ। এর জন্য বড়দিনের শুভেচ্ছা জানাই। ভোর থেকে খুলনায় বড়দিন উপলক্ষে নগরীর বিভিন্ন গির্জা ও খ্রিস্টান পল্লীতে দেখা যায় প্রার্থনা ও উৎসবের আমেজ। নগরীর সেন্ট জোসেফ ক্যাথলিক চার্চ ও সোনাডাঙ্গা ব্যাপটিস্ট চার্চ সহ প্রায় 30টি ধর্মীয় প্রতিষ্ঠানে চলে প্রার্থনা এবং গান সহ নানা আনুষ্ঠানিকতা। সিলেটে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় শুভ বড়দিন। এ উপলক্ষে নয়া সড়কস্থ গির্জায় সকাল থেকে চলে প্রার্থনা। যে কোনো অপশক্তি কখনোই জয়লাভ করতে পারবে না এবং সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সব জঙ্গি পরাজিত হবে। আমরা চাই সবার মধ্যে শান্তি, সুশৃঙ্খলতা। বড়দিনের সকালে প্রার্থনা ও প্রভুর আরাধনার ঘণ্টার সঙ্গে সঙ্গে ভক্তরা দলে দলে জড়ো হতে থাকেন রাজশাহীর বিভিন্ন চার্চে। সবচেয়ে বড় প্রার্থনা ও আরাধনা হয় নগরীর বাগানপাড়া ক্যাথিড্রাল ধর্মপল্লীতে। বরিশালে ক্যাথিড্রাল চার্চে প্রার্থনা পরিচালনা করেন ফাদার মাইকেল দেউরি। প্রার্থনার শেষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই জগতের যত পাপ কালিমা, যত অন্যায় সব যেন ধুয়ে মুছে যায়। আমাদের এই প্রার্থনায় যেন সকলের মুক্তি মেলে। এছাড়া রংপুর, নাটোর ও যশোর সহ দেশের বিভিন্ন গির্জায় উদযাপিত হয় খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বড়দিন উপলক্ষে চট্টগ্রাম ও খুলনায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের রানী জপমালা গির্জায় আছেন কমল দে এবং খুলনার সচিবপাড়া খ্রিস্টান পল্লীতে আছেন তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি কমলের কাছে।
মোটসে হ্যাপি মেরি ক্রিসমাস। আপনি জানেন যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান এই বড়দিন উপলক্ষে কিন্তু গতকাল থেকে শুরু হয়ে যাচ্ছে 24 ঘন্টার যে প্রোগ্রাম, যে অনুষ্ঠানমালা, সেই অনুষ্ঠানমালা এখনো চলছে। এখন বলা যায় অনেকটা শেষ পর্যায়ে। অর্থাৎ বড়দিনে চট্টগ্রামে একটা ঐতিহ্য রয়েছে কেক কাটা, এবং চট্টগ্রামে যে বিশিষ্ট নাগরিকরা রয়েছেন তাদেরকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়, আর সেই সংবর্ধনার আয়োজন চলছে। আর আজকের এই সংবর্ধনায় কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে সিটি মেয়র আজম নাসিরউদ্দিন সহ নগর যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ করেছেন তারা এসেছেন, এবং এরপরে কেক কাটা হবে। মূলত চট্টগ্রাম ধর্মপ্রদেশের বিশপ মজেস কস্তা তাদেরকে বরণ করে নিয়েছেন, এখন তার আনুষ্ঠানিকতা চলছে। বলছেন যে আপনি যে কেক কাটার যে আনুষ্ঠানিকতাটি করা হয় কীর্তনের মধ্য দিয়ে মূলত সে অতিথিদেরকে স্বাগত জানানো হয়েছে। এবং আপনি জানেন যে গতকাল থেকে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান। গতকাল রাত 9টায় রানী জপমালা গির্জা ছিল বাংলায় প্রার্থনা, এরপর রাত 12টায় ইংরেজিতে প্রার্থনা, এবং রাত বসে প্রার্থনা চলে। রাতভর প্রার্থনার পরে তার আরেকটি লাস্ট দৃশ্য অংশটি, সেই অংশটা হচ্ছে মূলত এখানে যারা রয়েছেন বিশিষ্ট নাগরিক তাদেরকে সংবর্ধনা দেওয়া, এবং তারই অংশ হিসেবে এখানে কেক কাটার একটি পর্ব রয়েছে। আপনি জানেন যে চট্টগ্রামের সিটি মেয়র অর্থাৎ নগর পিতা হিসেবে আজম নাসিরউদ্দিন এই কেকটি কাটবেন, এবং তিনি কিছুক্ষণ আগে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং তাকে বরণ করে নিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের চট্টগ্রাম ধর্মপ্রদেশের বিশপ মজেস কস্তা। এবং সে সাথে আমরা দেখেছি অন্যান্য যারা সামরিক বেসামরিক কর্মকর্তা রয়েছেন চট্টগ্রামের, তারা সবাই উপস্থিত হয়েছেন। চট্টগ্রামে যে কয়টা ঐতিহ্য রয়েছে তার মধ্যে একটি যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্য হলো এই বড়দিনের মধ্যে কেক কাটা বা এই সংবর্ধনার আয়োজন। বিগত বছরগুলো ধারাবাহিকতায় এবছরও সে আয়োজন চলছে। আমরা জানি যে এখানে ব্যাপক সমাগম হয়ে চারটি বিষয় বলে, যেহেতু দেশে কিছুদিনের কিছু অপ্রীতির ঘটনা বিরাজ করছে, সে কারণে কিন্তু আমরা দেখেছি এই যে খ্রিস্টান অধ্যুষিত যে এলাকা পাথরঘাটা বা তার আশপাশের এলাকা, সে এলাকায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো এলাকাটি নিরাপত্তা বাহিনীর কঠোরের মধ্যে রয়েছে, এবং সে রানী জপমালা গির্জায় সমাগম হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের। আমি যে একটু দেখানোর চেষ্টা করি, এখন চলছে যারা অতিথির বরণ করে নেওয়ার জন্য সে কীর্তন চলছে এখন। তো এখন পর্যন্ত বলা যায় উৎসবমুখের পরিবেশে চলছে এই বড়দিনের আয়োজন। এ ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ। এখন চলে যাব খুলনায়, সেখানে রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। কমল, খুলনায় কিন্তু বড়দিনের যে খ্রিস্টান সম্প্রদায়ের এই বড়দিনের আয়োজনটি গতকাল রাত থেকে কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ রাত 11টার প্রার্থনার পাশাপাশি কিন্তু চলেছে আতশবাজির ফোয়ারা, এবং এখানে আমরা মহানগরীর প্রায় 12 থেকে 15টি পল্লীতে আমরা আজকে যে আয়োজনটি দেখেছি সারাদিন ব্যাপী, সেই আয়োজনটি ছিল আসলে এক কথায় জমকালো। এবং খ্রিস্টান সম্প্রদায়ের যে বড়দিনের উৎসবকে তারা আরো বেশি রাঙিয়ে তুলতে যে ধরনের আয়োজন করা প্রয়োজন সবকিছু কিন্তু আমরা এখানে দেখেছি। সন্ধ্যার পর এই পল্লীগুলোতে দেখেছি যে খ্রিস্টান যে পল্লীগুলো রয়েছে নগরীর, এই পল্লীগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। যদিও এই মুহূর্তে আমরা মরিয়ম পাড়ার যে পল্লী সেখানে আমরা রয়েছি, এখানে একটি গোশালায়ের সামনে কিন্তু উৎসুক দর্শকদের অনেক ভিড় এখানে রয়েছে। তো আমরা সকালবেলা যেটি দেখেছিলাম যে সেন্ট জোসেফ ক্যাথেড্রাল চার্চ থেকে সেখানে প্রার্থনা শেষ করে কিন্তু তারা বাড়িতে এসে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো সম্পন্ন করেছে। এবং পাশাপাশি এখানে যে গোশালয় তৈরি করা হয়েছে, এখানে এইটাকে কেন্দ্র করেই কিন্তু সকল আয়োজন, এবং এই আয়োজনটাকে আরো বেশি সার্থক করতে কিন্তু এরা সন্ধ্যা থেকে উৎসব এবং আমেজ, উৎসবের যে আমেজটি সেটি কিন্তু পুরোপুরি বিরাজ করছে। এবং এখানে আমরা আতশবাজি তারা ফুটিয়ে তারা আনন্দ উল্লাস করেছেন, এবং পাশাপাশি এখানে সঙ্গীতের মূর্ছনায় তারা এটাকে রাঙিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা নগরীর অন্যান্য জায়গায় দেখেছি যে খ্রিস্টান পরিবারগুলোতে ক্রিসমাস ট্রি শোভা পাচ্ছে, এবং অতিথিদের আপ্যায়নের জন্য তাদের যে সর্বাত্মক চেষ্টা, এবং ঘরে ঘরে অতিথিরা আসছেন এবং সেই সাথে কিন্তু তারা তাদেরকে আপ্যায়ন করছেন তাদের ধর্মীয় রীতি অনুযায়ী। তো আমার কাছে এই ছিল খুলনার বড়দিনের উৎসব পালনের সর্বশেষ খবর। মৌটুসী। দর্শক, বড়দিন উদযাপনের নানা খবর আমাদেরকে জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন চট্টগ্রাম থেকে কমল দে এবং খুলনা থেকে তরিকুল ইসলাম। জয়পুরহাটে এক কিশোরীকে ধর্ষণের পর নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে জয়পুরহাটের বানদিঘি গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কিশোরীকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ ব্যাপারে কালাই থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেছেন কিশোরীর ফুপা।
এদিকে কিশোরীর মা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আমি এর সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই। আমার মেয়ের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। এক কাজ যারা করেছে তারকে আমি সুবিচার চাই। আমি কনসালটেন্টের সাথে কথা বলেছি, ওনারা 72 ঘন্টা সময় দিয়েছে, যে তারপরে দেখে তারপরে ওনারা ভোট করবেন যে পরবর্তী ডিসিশনটা কি নেবেন ওনারা। শুধু রেপের জন্য এরকম ঘটনা হয়েছে নাকি তাকে আলাদাভাবে মার্ডার করার জন্য এসেছে নাকি ডাকাতি বা অন্য কোনো কিছু মোটিভ আছে কিনা সেগুলো তো আসলে আরেকটু সময় হলেই আমরা এটা বের করে ফেলতে পারবো। রাজধানীর দক্ষিণখানের আশকোনায় সূর্য ভিলা ভবনের সামনে ব্রিফিং করছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি না। পরবর্তীতে আমরা আবার সেখানে দেখানোর চেষ্টা করব। চলে যাচ্ছি পরের খবরে। পঞ্চম দিনের মতো বন্ধ রয়েছে সাভারের আশুলিয়ার 55টি পোশাক কারখানা। এদিকে শ্রমিক উস্কানি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে এ পর্যন্ত 7টি মামলা হয়েছে। সকালে কারখানার সামনে জড়ো হন শ্রমিকরা। এ সময় কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা নোটিশ দেখে ফিরে যান তারা। একই সাথে বেশ কিছু কারখানায় প্রায় 100 শ্রমিককে ছাঁটাই নোটিশ দেখা যায়। শ্রমিকরা অভিযোগ করেন তারা কাজে যোগ দিতে চাইলেও মালিকপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। বেতন ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে গত 21 ডিসেম্বর আশুলিয়া শিল্পাঞ্চলের 55টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দর্শক, কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অবশিষ্ট আছে, এছাড়া বেশ কিছু টাকা পুড়িয়েছে সেরকম কিছু লক্ষণ দেখলাম। তো আমাদের কাছে যারা গ্রেপ্তার আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জেনেছি যে এখানে 12 লক্ষ টাকার মতো টাকা তাদের কাছে ছিল। তো কম বেশি 12 লক্ষ টাকার মতো যেটি তারা এখানে পুড়িয়েছে। এছাড়া প্রচুর কাগজপত্র যেগুলো পুরানো হয়েছে, ধারণা করছে যে তাদের কিছু ডকুমেন্ট সেগুলো ছিল, সেগুলো তারা এখানে পুড়িয়েছে। তো সব মিলিয়ে এখন দর্শক, রাজধানীর দক্ষিণখানের আশকোনায় সূর্য ভিলা ভবনের সামনে ব্রিফিং করছিলেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আমরা সরাসরি ছিলাম সেখানে। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামে বিপুল পরিমাণ অবৈধ স্যাটেলাইট ফোন ও যন্ত্রপাতি জব্দ, আটক 4। মুন্সিগঞ্জে ছাত্রাবাস থেকে অস্ত্র ও গুলি সহ 6 জন আটক। দেশ থেকে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল হয়নি, বরং নতুন করে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। কোমলমতি শিক্ষার্থীরা যেন জঙ্গিবাদে জড়িয়ে না যায় সেজন্য শিক্ষক অভিভাবকদের সচেতন হওয়ারও আহ্বান জানান মন্ত্রী। জঙ্গিরা কিন্তু এখনো গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, আবার একটা মরণ ছোপল মারার চেষ্টা করছে গোপনে। কাজেই আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার সন্তানরা কি করে আপনারা লক্ষ্য রাখবেন। কেননা তো মাদ্রাসার শিক্ষকের জঙ্গি না। আপনার সন্তানদের গতিবিধি আপনি লক্ষ্য রাখবেন। সন্তানদের হঠাৎ যদি কোনো রকম পরিবর্তন লক্ষ্য করেন আপনার সন্তানদের মধ্যে, বা একটা ছাত্র যদি তার সহপাঠীর মধ্যে হঠাৎ যদি কোনো পরিবর্তন লক্ষ্য করে, তাহলেই মনে করবেন যে সেই ছেলেটি হয়তো বিরল হয়ে যাচ্ছে। মুন্সিগঞ্জে অস্ত্র ও গুলি সহ 6 জনকে আটক করেছে পুলিশ। ভোরে সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, কলেজের ছাত্রাবাসের 2টি রুমে বহিরাগতরা অস্ত্র ও গুলি সহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বহিরাগত 3 জন সহ 6 জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী রুমে তল্লাশি চালিয়ে 96 রাউন্ড গুলি সহ বিদেশি পিস্তল, রাইফেল ও মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।
চট্টগ্রামে স্যাটেলাইট ফোন, হাই ফ্রিকোয়েন্সি সেট সহ বিপুল পরিমাণ অবৈধ রাডার যন্ত্রপাতি জব্দ করেছে র্যাব। এ সময় আটক করা হয়েছে 4 জনকে। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত শহরের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে র্যাব 7। এ সময় 4টি গোডাউন থেকে 34টি স্যাটেলাইট ফোন, 132টি রেডিও সেট, 3টি ট্রান্সমিশন ইউনিট সহ বিপুল পরিমাণ যন্ত্রাংশ জব্দ করে র্যাব। অভিযানে অবৈধ ব্যবসার সাথে জড়িত 4 জনকে আটক করা হয়। বাংলাদেশ টেলিকমিউনিকেশন আইন অনুযায়ী এসব যন্ত্রপাতি সরকারের অনুমতি ছাড়া ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে র্যাব। প্রশাসনকে ফাঁকি দিয়ে এখানে নিয়ে এসে মজুদ এবং বিক্রয় করছে। এটার উদ্দেশ্য প্রথমত বাণিজ্যিক, কিন্তু এটার সাথে বিভিন্ন জঙ্গি বা অন্য কোনো সংস্থাকে যদি এটা সাপ্লাই দিয়ে থাকে, এই জিনিসগুলো এখনো আমরা আমাদের কাছে আমরা এখনো জানিনি। তো এটা চেষ্টা করবো আমরা জানার। মাগুরায় মশিউর রহমান নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শ্রীপুর থানায় 5 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আহত মশিউর রহমান মুক্তিযোদ্ধা বলে দাবি তার পরিবারের। আহত মশিউর রহমানের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্রীপুরের তখলপুর গ্রামের ইউপি সদস্য রৌফ বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল। এরই জেরে শুক্রবার সকালে বাড়ি থেকে মশিউর রহমান কাজের উদ্দেশ্যে বের হলে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা তাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করে বলে অভিযোগ ভুক্তভোগীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। মেম্বার রৌপ এবং বাসি বিশ্বাসের নেতৃত্বে এই সুমন এবং মনিরুল আমাকে প্রচন্ড মারধর করে। আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা, তার এরকমের নির্যাতন মারধর করেছে, এর আমি সুষ্ঠু বিচার চাই। টানা 3 দিনের ছুটিতে পর্যটকদের আনাগোনায় মুখর পর্যটনের শহর রাঙামাটি। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন স্পটে ছিল মানুষের উপচে পড়া ভিড়। কাপ্তাই হ্রদ ও ঝুলন্ত ব্রিজে প্রচুর পর্যটকের উপস্থিতি দেখা গেছে। শহুরের জীবনের যান্ত্রিকতা ভুলতে অনেকে ছুটে এসেছেন নির্মল প্রকৃতির কাছে। আকর্ষণ বাড়াতে স্পটগুলো সাজানো হয়েছে নানা সাজে। বন্ধু, স্বজন ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণপ্রিয় মানুষ। ছেলে মেয়েদের গায়ে চড়েনি নতুন জামা কাপড়, হাঁড়িতে ওঠেনি বিশেষ কোনো খাবার। কেবল ধর্মীয় রীতি ও আচারের মধ্যে সীমাবদ্ধ গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীর বড়দিন। সুগার মিলের জমি থেকে উচ্ছেদ হওয়ার পর সব হারা এই মানুষগুলো কাজকর্ম করতে না পারায় এমন পরিস্থিতি বলে দাবি ভুক্তভোগীদের। রিপোর্ট করেছেন হেদায়েতুল ইসলাম বাপু। যে বড়দিনের উপলক্ষের জন্য আমরা মাছ মাংস কিনতে পারি না, বা আলো চাউল দিয়ে যে পিঠা যে রুটি কিছু বানাইতে পারি না বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাদারপুর গির্জার সামনে এভাবেই বড়দিনের অনুভূতি ব্যক্ত করছিলেন সুগার মিলের জায়গা থেকে উচ্ছেদ হওয়া এই নারী। রংপুর সুগার মিলের জমি থেকে উচ্ছেদ হওয়ার পর প্রায় 2 মাস তাঁবুর নিচে শীত কুয়াশাকে সঙ্গী করে এক একটি রাত কাটছে তাদের। তাই বড়দিনে ছিল না আহামরি কোনো আয়োজন। খোলা আকাশের নিচে আছি, খুব কষ্টের মধ্যে আছি, মানে আগের মতন বড়দিন করতে পারতেছি না। বড়দিন আর কিভাবে করব, এবার আগুন ধরে দিল, আমাদের তো সব জিনিসপত্র ওখানে ছিল। আমরা চেষ্টা করতেছি যাতে আমরা সবাইকে নিয়ে ভালো মতো অনুষ্ঠানটা, আমাদের এই প্রোগ্রামটা মানে করতে পারি। তারপরও খ্রিস্টান সম্প্রদায়ের দিনাজপুর অঞ্চলের ধর্মীয় গুরু বাইবেল পাঠ ও ধর্মীয় আচারের মধ্য দিয়ে মাদারপুরে বড়দিনের সূচনা করেন। এরপর বিশ্ববাসীর শান্তি কামনা করে সাঁওতালদের সাথে নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করেন তিনি। এখানে জনগণ আকাশের নিচে এখনো শীতের মধ্যে জীবন যাপন করছে। সরকারের হস্তক্ষেপের মাধ্যমে যেন যথাশীঘ্রই একটা শান্তির সুব্যবস্থা করা হয়। গত 6 নভেম্বর সুগার মিলের আক্কাটাকে কেন্দ্র করে মিলের শ্রমিক কর্মচারী ও পুলিশের সাথে সংঘর্ষের পর সাঁওতালদের ঝুপড়ি ঘরে আগুন দিয়ে উচ্ছেদ করা হয়। ওই ঘটনায় 2 সাঁওতাল মারা যান এবং 8 পুলিশ সহ অন্তত 30 জন আহত হন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় 19টি গ্রেনেড নিষ্ক্রিয় করেছে পুলিশ। এখনো পড়ে আছে এক জঙ্গির লাশ। নজরদারিতে পলাতক জঙ্গিরা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী 3 মাসের মধ্যে মেটানো হবে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমস্যা, জানালেন ওবায়দুল কাদের। 6 মাসের মধ্যে কাউন্সিল শেষ করার ঘোষণা।
জয়পুরহাটে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এবং অসাম্প্রদায়িক চেতনায় সারা দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন। গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16444 নম্বরে। সঙ্গে থাকুন সময়।